আসসালামু আলাইকুম। আজ ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার মতোই পালালেন নেপালের প্রধানমন্ত্রী, বিপদে কাঠমান্ডুতে বসবাসকারী আওয়ামী লীগ নেতারা। নেপাল সরকারের পতনে ৫ বড় ক্ষতির মুখে ভারত। ডাকসু নির্বাচন নিয়ে দুর্দান্ত আশাবাদী চরমোনাই পীর। এবার বিস্তারিত। দুর্নীতিবিরোধী সহিংস বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রকাশ সিলওয়াল। এনডিটিভির একটি ভিডিওতে দেখা যায় কেপি শর্মা অলি কাঠমান্ডুতে একটি হেলিকপ্টারে উঠেছেন, তবে এর গন্তব্য কোথায় তা পরিষ্কার নয়। সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয়ার প্রতিবাদে দুদিন আগে কাঠমান্ডুতে যে বিক্ষোভের সূচনা হয়েছিল, শেষ পর্যন্ত তা প্রধানমন্ত্রীর পতন ঘটালো। এর আগে মঙ্গলবার বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভবন ও একাধিক রাজনীতিকের বাড়িতে ও দলীয় কার্যালয়ে আগুন দেয়। বিক্ষোভ ক্রমশ কাঠমান্ডু এবং বড় বড় শহরের বাইরেও ছড়িয়ে পড়ছিল। রাজধানী পরিণত হয়েছিল রণক্ষেত্রে। নিবন্ধনহীন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ বন্ধ করে দেয়ায় রুষ্ট জেনজি বিক্ষোভকারীরা সোমবার কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। তারা দুর্নীতি এবং ব্যবস্থার সংকট নিয়েও প্রশ্ন তোলে। বিক্ষোভ পরে সহিংসতায় রূপ নিলে পুলিশের গুলিতে শিক্ষার্থীসহ ১৯ জন প্রাণ হারান। এরপরই আন্দোলন সরকার বিরোধী রূপ নেয়। বাধ্য হয়ে সরকার সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা তুললেও প্রধানমন্ত্রীর পদত্যাগ মূল দাবিতে পরিণত হয়। বিভিন্ন দল, এমনকি অলির মন্ত্রিসভার অনেক সদস্য এই দাবিতে সংহতি জানান। নেপালি কংগ্রেসের সমর্থন নিয়ে গত বছরের জুলাইয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন কমিউনিস্ট নেতা অলি। এর আগে ২০১৫ থেকে ১৬, ২০১৮ থেকে ২১ এবং পরে ২০২১ সালে আরও একবার সংক্ষিপ্ত সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তিনি। কাঠমান্ডু পোস্ট লিখেছে, দৃঢ় চেতা অবস্থান ও জাতীয়তাবাদী নীতির জন্য পরিচিত অলি স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অস্থিরতা এবং কর্তৃত্ববাদী চর্চার অভিযোগ নিয়ে দায়িত্ব ছাড়লেন, যার দরুন দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর নেপালেও প্রবল গণবিক্ষোভে সরকার পতনের পরিস্থিতির সৃষ্টি হল। এদিকে বাংলাদেশে হাসিনার পতনের পর আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ভারতের পাশাপাশি আশ্রয় নেন নেপালে। তারা অলি শর্মার প্রশাসনের সঙ্গে যোগসাজশ করে এতদিন ভালোই ছিলেন নেপালের রাজধানীতে। এখন অলির পতনের দুশ্চিন্তার ছাপ তাদের কপালেও। এদের মধ্যে অনেকে এখন নেপাল ছাড়ার প্ল্যান করছেন বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন। চট্টগ্রাম ছাত্রলীগ নেতা মাহফুজ আলমের অবস্থান কাঠমান্ডুতে। তিনি গণমাধ্যমকে বলেন, অলি ছিলেন আমাদের অভিভাবক তুল্য। এখন তার পতনে নেপালে অবস্থানরত আওয়ামী নেতাকর্মীদের বেশ বিপাকেই পড়তে হবে। নেপালের বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী অলির পতনে ভয়াবহ উদ্বেগে ভারত। এ নিয়ে প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল। এতে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ায় এ বড় কঠিন সময় ভারতের জন্য, কারণ প্রতিবেশী দেশ বাংলাদেশের পর এবার নেপালে অস্থিরতা তৈরি হয়েছে, সরকারের পতন ঘটেছে। এরপর কি হবে তা একেবারেই অনিশ্চিত। এ হেন পরিস্থিতিতে নয়াদিল্লি তথা সাউথ ব্লকের উদ্বেগ ক্রমশই বাড়ছে। সূত্রের খবর, নেপাল পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বা বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক ডাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাঠমান্ডু ক্রাইসিস নিয়ে তিনি লাগাতার রিপোর্ট নিচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের থেকে। সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাসবাদী কার্যকলাপের আশঙ্কা। ভারত নেপাল সীমান্ত বিশ্বের অন্যতম খোলা ও সহজলভ্য আন্তর্জাতিক সীমান্ত। এখানে মানুষের যাতায়াত প্রায় অবাধ। নেপালে অস্থিরতা দেখা দিলে এই পরিস্থিতির সুযোগ নেয় নানা অপরাধী চক্র, চোরাকারবারি ও জঙ্গি সংগঠন। অতীতে গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের আইএসআই নেটওয়ার্ক নেপাল হয়ে ভারতে জঙ্গিদের অনুপ্রবেশ করিয়েছে। জালনোট পাচারের জন্য বহুবার নেপাল রুট ব্যবহার করা হয়েছে। সম্প্রতি এমন আশঙ্কাও তৈরি হয়েছে যে খালিস্তানপন্থী গোষ্ঠী বা জইশ-ই মোহাম্মদ জঙ্গিরা নেপালের দুর্বল আইনশৃঙ্খলা ব্যবস্থার সুযোগ নিয়ে ভারতে ঢুকে পড়তে পারে। ফলে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিমের মতো রাজ্যগুলোতে সরাসরি নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। চীনের প্রভাব বৃদ্ধির কৌশল। নেপাল ঐতিহাসিকভাবে ভারতের প্রভাব বলয়ের অংশ হলেও সাম্প্রতিক বছরগুলোতে চীন সেখানে ব্যাপক হারে পরিকাঠামো ও অর্থনৈতিক বিনিয়োগ শুরু করেছে। রাজনৈতিক অস্থিরতার সময় কাঠমান্ডু সরকারের উপর চীনের প্রভাব আরও বেড়ে যায়।
চীন চাইছে নেপালকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর অংশীদার করে তুলতে, যা ভারতের জন্য উদ্বেগজনক। ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রবেশের একমাত্র পথ শিলিগুড়ি করিডোর বা চিকেন্স লেক। এই অঞ্চলের কাছাকাছি চীনা প্রভাব বাড়লে ভারতের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। মানবিক ও সামাজিক প্রভাব ভারতে বসবাসরত এবং কর্মরত নেপালিদের সংখ্যা অনেক। তারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, পড়াশোনা করেন এবং অনেকেই ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টের অংশ। নেপালে অস্থিরতা দেখা দিলে বিপুল সংখ্যক মানুষ শরণার্থী হিসেবে ভারতে প্রবেশ করতে পারে। এতে সীমান্তবর্তী রাজ্যগুলিতে সামাজিক চাপ ও মানবিক সংকট তৈরি হবে। একই সঙ্গে ভারতের শ্রমবাজারেও বাড়তি প্রতিযোগিতা দেখা দিতে পারে। অর্থনৈতিক ক্ষতি ও বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েন। ভারত নেপালের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। নেপাল থেকে ভারত প্রায় হাইড্রো পাওয়ার, জলবিদ্যুৎ, পর্যটন ও কৃষিজাত পণ্য। ভারত থেকে নেপালে বিপুল পরিমাণ জ্বালানি, খাদ্যপণ্য, ওষুধ ও ভোগ্যপণ্য রপ্তানি হয়। রাজনৈতিক অস্থিরতা ও হিংসা এই অর্থনৈতিক লেনদেনকে বাধাগ্রস্ত করতে পারে, যা ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির অর্থনীতিতেও প্রভাব ফেলবে। ভূরাজনৈতিক অভিঘাত। নেপালের অস্থিরতা শুধু ভারত নেপাল সম্পর্ক নয়, গোটা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতাকে নাড়িয়ে দিতে পারে। ভারতের কূটনৈতিক প্রভাব দুর্বল হলে চীন ও পাকিস্তান মিলে দক্ষিণ এশিয়ায় নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে পারে। এতে ভারতের আঞ্চলিক স্থিতিশীলতার কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা প্রশ্নের মুখে পড়তে পারে। কূটনীতিকদের অনেকের মতে, নেপালের সংকট যদি দীর্ঘায়িত হয় তাহলে ভারতকে বারবার মধ্যস্থতা বা হস্তক্ষেপ করতে হবে, যা তার কূটনৈতিক ও কৌশলগত মনোযোগকে অন্য জায়গা থেকে সরিয়ে দেবে। সব মিলিয়ে নেপালের রাজনৈতিক অস্থিরতা ভারতের কাছে শুধু একটি প্রতিবেশী দেশের সংকট নয়, এটি সীমান্ত নিরাপত্তা, ভূ রাজনৈতিক ভারসাম্য, অর্থনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক নেতৃত্ব, এই চারটি ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করছে। দিল্লি খুব কাছ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ নেপালের স্থিতিশীলতা মানেই ভারতের উত্তর সীমান্তে শান্তি ও নিরাপত্তা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ডাকসু নির্বাচন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হলেও বাংলাদেশের ইতিহাসে এর প্রভাব, গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। তাই গোটা দেশের দৃষ্টি ডাকসু নির্বাচনের দিকে থাকবে। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে আগামী রাজনীতির চারিত্রিক ও সাংস্কৃতিক যাত্রাপথ স্পষ্ট হবে। তাই আমরা চাই ডাকসু নির্বাচন আমাদের জন্য একটি মডেল হয়ে থাকুক। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি যে এই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং আনন্দমুখর করতে যা যা করার তাই করুন। শক্ত হাতে প্রশাসন পরিচালনা করুন, গোয়েন্দা তথ্যকে কাজে লাগান। কোনো অবস্থাতেই অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে, তার জন্য পূর্ব প্রস্তুতি নিন। এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শিক্ষা প্রতিষ্ঠান, এখানে পড়াশোনা, গবেষণাই মুখ্য হওয়া উচিত। সেই হিসেবে ডাকসু শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করবে বলে বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মুফতি রেজাউল করিম বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্যানেল রয়েছে ডাকসু নির্বাচনে। সেই প্যানেলে শিক্ষার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান চরমোনাই পীর। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবের বুনিয়াদ গড়ে দিয়েছে শাপলা চত্বর হত্যাকাণ্ড। 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশে আওয়ামী লীগের চালানো নির্মম হত্যাকাণ্ডের বিচার, শাপলা চত্বরে শহীদ হওয়া আলেম ও মাদ্রাসা ছাত্রদের খোঁজ খবর সহ সমসাময়িক নানা বিষয়ে তিনি কথা বলেছেন দৈনিক যুগান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন তোফায়েল গাজালি। আপনি প্রায় বক্তব্যেই বলেন, প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাব। শাপলা থেকে আপনারা পালিয়ে এসেছিলেন, সেখানে আবার যেতে চান কেন? জবাবে মামুনুল হক বলেন, শাপলা চত্বর থেকে পালিয়ে আসা কথাটার সঙ্গে আমি কোনোভাবেই একমত নই। সেদিন শান্তিপূর্ণ কর্মসূচিতে রাষ্ট্রীয় বাহিনী গুলি, টিয়ারশেল দিয়ে নিরস্ত্র মানুষের ওপর হামলা চালায়। গুলির মুখে সেখানে অবস্থান করাটা কোনোভাবেই সম্ভব ছিল না, আর এর কোনো নজিরও ইতিহাসে নেই। সেদিন বহু মানুষ প্রাণ দিয়েছে, কেউ আহত হয়েছে, কারো চোখ নষ্ট হয়েছে, কারো অঙ্গহানি হয়েছে। তিনি বলেন, এই হত্যাযজ্ঞের মাধ্যমে আওয়ামী লীগের অস্তিত্বে এমন কলঙ্কের দাগ লেগেছে যা শত সহস্র বছরেও মুছবে না। বরং এ শাপলা চত্বরই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবের বুনিয়াদ গড়ে দিয়েছে। 2013 সালের আন্দোলনই 2024 সালের জুলাইয়ের বিপ্লবকে সফল করেছে। তিনি আরও বলেন, শাপলা আমাদের চেতনার বাতিঘর। যেমনিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বালাকোটের রণাঙ্গনে বাহ্যিকভাবে মনে হয়েছিল যে বীর যোদ্ধারা পরাস্ত হয়েছেন, কিন্তু আসলে সেই আত্মদান এবং শাহাদাতের মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভিত শক্ত হয় এবং একসময়
ব্রিটিশরা এদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছিল। মামুনুল হক বলেন, 2013 সালের 5 ও 6 মে আমাদের জন্য নতুন এক বালাকোট তৈরি করেছে। শাপলা আজ আমাদের চেতনার বাতিঘর। আমরা বিশ্বাস করি অন্যায়, অবিচার, জুলুম, স্বৈরতন্ত্র কিংবা ফ্যাসিবাদের বিরুদ্ধে এ শাপলার চেতনা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে উজ্জীবিত রাখবে। এজন্যই আমরা বলি, শাপলা শুধু একটি দিন বা একটি ঘটনা নয়, এটি একটি প্রতীকী ইতিহাসে পরিণত হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করতে এটি সাহসের প্রতীক। তাই যখনই অন্যায় দেখি তখনই আমরা শাপলার চেতনায় উজ্জীবিত হওয়ার কথা বলি। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা বলেন, প্রকাশিত তালিকাটি হেফাজতে ইসলামের প্রণীত বা অনুমোদিত নয়। এটি কোনো একজনের ব্যক্তিগত খসড়া যা গণমাধ্যমে হেফাজতের নামে ভুলভাবে প্রচারিত হয়েছে। আমরা 2013 সাল থেকে শহীদের তালিকা প্রণয়নে কাজ করে যাচ্ছি। এই পর্যায়ে এসে আমার মনে হয় এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এর অন্যতম কারণ হলো বহু শহীদের লাশ গুম করা হয়েছে, যাদের পরিবার জানেই না যে তাদের আপনজনের কি হয়েছে, কোথায় গিয়েছে। তিনি বলেন, এমনও অনেকে আছেন যাদের লাশ গুম হয়নি, কিন্তু ওই সময় নিরাপত্তার কারণে তাদের পরিবার পরিচয় গোপন করেছে। অনেক শহীদের পরিবার অসুখ বিসুখ, দুর্ঘটনা ইত্যাদি কারণ দেখিয়ে লাশ দাফন করেছে। আমরা যাদের পরিচয় নিশ্চিত করতে পেরেছি তাদের তথ্য দিয়ে শহীদনামা নামের একটি গ্রন্থ প্রকাশ করেছি। আমাদের অনুসন্ধান এখনও চলমান। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনি আমি বড় হব কিভাবে? বড় হব শেখার মধ্য দিয়ে। শেখাটা হচ্ছে প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করার মতো ব্যাপার। প্রিয় বন্ধুরা, আমরা যদি কোনো কিছু শিখতে যাবার আগেই মনে করি না এই বিষয়ে আমি জানি, আমার জ্ঞান আছে অন্যের চেয়ে, বরং আমি ভালো পারবো, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। শেখার জন্য আগে শোনার অভ্যাস গড়ে তুলতে হবে। আপনি কাউকে যদি শুনতে না চান তাহলে আপনার মধ্যে শেখার প্রবণতা তৈরি হবে না। সেই জন্যে আসুন আমরা নতুন নতুন কিছু শিখি। আমি যেটা শিখেছি সেটা বারবার পুনর্বার আবারও শিখতে থাকি। নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে ঋদ্ধ হতে পারলেই আপনি আমি সবাই বড় হতে পারবো। আসুন সবাই ভালো থাকি, অন্যকেও ভালো রাখি। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর আন্দোলনরত জেনজি বিক্ষোভকারীদের মধ্যে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ। তিনি সবার কাছে বালেন্দ্র শাহ নামেই পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার দাবিও ছড়িয়ে পড়েছে। কে এই বালেন্দ্র শাহ? বালেন্দ্র শাহের জন্ম 1990 সালের 27 এপ্রিল। তিনি পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, একই সঙ্গে র্যাপার, গীতিকার, কবি ও রাজনীতিক। 2022 সালের স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন বালেন্দ্র শাহ, যা নেপালের ইতিহাসে প্রথম। রাজনীতিতে আসার আগে তিনি নেপালের হিপ হপ ঘরানার সঙ্গীত শিল্পী হিসেবে জনপ্রিয়তা পান। 2013 সালে ইউটিউব সিরিজের র বার্জ এ অংশ নিয়ে আলোচনায় আসেন। প্রকৌশলে পড়াশোনা শেষে স্থানীয় সরকারে যোগ দেন এবং দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। যেমন সিটি কাউন্সিলের সভা সরাসরি সম্প্রচার শুরু করেন, অবৈধ স্থাপনা ভাঙার উদ্যোগ নেন, যদিও এ নিয়ে আদালত ও সরকারি কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ তৈরি হয়। কাঠমান্ডুর ময়লা আবর্জনা সংকট সমাধানে সরাসরি বেসরকারি সংস্থাকে কাজে লাগান। নদী দখলমুক্ত করার অভিযানে ঝাঁপিয়ে পড়েন। জেনজি আন্দোলনের শুরু থেকেই তরুণ প্রজন্মের পাশে ছিলেন বালেন্দ্র শাহ। প্রধানমন্ত্রী অলির পদত্যাগের পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বিক্ষোভকারীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন। মেয়র বলেন, প্রিয় জেনজি, সরকারের পদত্যাগের দাবি পূরণ হয়েছে, এখন সংযত হওয়ার সময়। দেশের সম্পদ নষ্ট হওয়া মানে আমাদেরই ক্ষতি। নতুন প্রজন্মের দায়িত্ব নেপালের ভবিষ্যৎ নেতৃত্ব গঠন করা। তিনি আরও জানান, সেনাপ্রধানের সঙ্গে আলোচনার সম্ভাবনা আছে, তবে তা কেবল পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরই হতে পারে। অলির পদত্যাগের পর দেশজুড়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থাহীন তরুণ প্রজন্ম এখন বিকল্প নেতৃত্বের প্রতীক হিসেবে বালেন্দ্র শাহকে সামনে আনছে। তার জনপ্রিয়তা, সাহসী পদক্ষেপ এবং রাজনৈতিক দলগুলোর বাইরে থেকে উঠে আসা পরিচয় তাকে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম বানিয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press,
এক ফোঁটা হলুদও নেই।